নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে ১৬৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনলাম পাণ্ডবেরা তাদের গার্হস্থ্য ধর্ম অর্থাৎ অতিথি প্রতিপালনের উপায়টি নির্ণয় করতে পেরেছেন। তারা বিঘ্নসাসী হয়েছেন, সূর্য উপাসনা করে সূর্যের প্রসন্নতা লাভ করে তারা যেন একটি থালা পেয়েছেন। এই প্রতীক থালাই হচ্ছে গৃহস্থ ধর্মের সেই মূল কথা, যা সবাইকে খাওয়ানোর পর গৃহকর্তা বা গৃহকর্ত্রী নিজে ভোজন করবেন এবং যতক্ষণ না গৃহকর্ত্রী ভোজন করছেন ততক্ষণ পর্যন্ত গৃহস্থের ঘরের অন্নের কোনো অভাব হবে না। অর্থাৎ পাণ্ডব ভাইরা ভীম, অর্জুন, নকুল, সহদেব বনে গিয়ে যা যা শিকার করে আনতেন, যা যা খাদ্য সংগ্রহ করে আনতেন, ফল মূল মাংস, সবই তারা দ্রৌপদীর হাতে তুলে দিতেন। দ্রৌপদী পরিপাক করে সবাইকে খাইয়ে পরিশেষে তিনি নিজে খাদ্য গ্রহণ করতেন। এই গৃহস্থ ধর্মে প্রতিষ্ঠিত রয়েছেন পাণ্ডবেরা। এইভাবে চলার পর তারা ঠিক করলেন এবার তারা এই প্রমাণ বটের অঞ্চল ছেড়ে আরো গভীরে তারা কাম্যক নামক এক বনে প্রবেশ করবেন। পাণ্ডবেরা রওনা হলেন কাম্যক বনের উদ্দেশ্যে। একেবারে গঙ্গার তীর থেকে কুরুক্ষেত্র পর্যন্ত, অর্থাৎ বর্তমান দিল্লির উত্তর পূর্বে মিরাটের কাছাকাছি গঙ্গার দক্ষিণ তীর থেকে একেবারে থানেশ্বর পর্যন্ত, এবং বর্তমান যে অঞ্চলগুলো ধরুন সোনপথ, কার্নাল, আমিন, পানিপথ, এইগুলো সবই হচ্ছে ওই কুরুক্ষেত্র এবং তার চারপাশের অঞ্চল। কুরুক্ষেত্র মানেই প্রাচীন আর্যদের যে বসতি, সেই সরস্বতী এবং দৃশোদ্যতি এই দুটি নদীর এক মিলনস্থল। এই দুই দেব নদীর মধ্যবর্তী অঞ্চল, মিলনস্থল না বলেও বরং মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলতে পারি। এবং প্রাচীনকাল সময়ে এই অঞ্চলটিকে ব্রহ্মাবর্ত বলা হতো। পাণ্ডবেরা তাদের সবাই মিলে তাদের অনুচরদের, তাদের ব্রাহ্মণদেরকে, অতিথি ব্রাহ্মণ সহ পাণ্ডবেরা সব ব্রাহ্মণ, তারা ওই সরস্বতী, দৃশোদ্যতি এবং যমুনা নদীর স্নান পুণ্য লাভ করে আরো পশ্চিমের দিকে এগিয়ে চললেন। এবং তারা এগিয়ে যাচ্ছেন বর্তমান অনেকটা ধরুন শতদ্রুগ, যমুনা ইত্যাদি পার হয়ে। অর্থাৎ পাণ্ডবেরা প্রথমে যমুনা, তারপর দৃশোদ্যতি এবং আরও পরে লুপ্ত সরস্বতী। মহাভারতের সময়ই সরস্বতী প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। সেই লুপ্ত সরস্বতীর তীর্থ খাত স্পর্শ করে পাণ্ডবেরা আরও পশ্চিম দিকে বনের পথ ধরে, আরো গভীর গহন বনের পথ ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেলেন কাম্যক বনে। কাম্যক বনটা এমন একটা জায়গা, এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে। এই সবচেয়ে বৈশিষ্ট্য হলো এই বনটি পুরাণ প্রথিত সরস্বতী নদীর তীরে অবস্থিত এবং ঋষিমুনিরা অল্পকালের বসতির জন্য, স্বল্প সময়ে থাকার জন্য এই বনটাকে বেশ পছন্দ করতেন। সরস্বতী তীরভূমি হলো এখানকার ভূমি প্রকৃতি হচ্ছে সুমেষু মরুধন্যেষু, অর্থাৎ জায়গাটা পাহাড় ঘেরা এক পার্বত্য সমতল ভূমি। লক্ষ্য করবেন একটি শব্দ মরুধন্য।
মরুধন্য বলতে আমরা দেখছি অনেক মহাভারতের সংস্করণে এবং বর্তমানকালে যারা মহাভারতের নানা রকমের ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন, তারা এই মরুধন্যাকে মরুভূমি হিসেবে দেখিয়েছেন। আসলে মরুধন্যা কিন্তু মরুভূমি নয়। ধন্য শব্দের অর্থ হচ্ছে মরুধন্য ধরাধর। যদি আমরা অমরকোষ দেখি সেখানে এই শব্দটিকে পাই, মরুধন্য ধরাধর, অর্থাৎ এখানে সমভূমিও আছে আবার পার্বত্য অঞ্চল আছে। হ্যাঁ, ধন্যা বলতে বোঝায় একটা জঙ্গল দেশ। জঙ্গল কথাটা কিন্তু জঙ্গল নয়, জঙ্গল শব্দটি বলতে কিন্তু জঙ্গল বোঝায় না। জঙ্গল শব্দটা হচ্ছে একটা ভালো জায়গা। সব যেমন কুরু জাঙ্গাল, আমরা বারবার কথাটা বলেছি, হস্তিনাপুরে কুরু জাঙ্গাল। কুরু জাঙ্গাল শব্দের অর্থ হচ্ছে উত্তম স্থান, যেখানে শস্য, গাছপালা এবং প্রাকৃতিক অর্থাৎ নাশীতোষ্ণ এরিয়া, শীতও বেশি নয় উষ্ণও বেশি নয়, এরকম একটা জায়গাকে জাঙ্গাল বলে। তো এই যে মরু ধন্য শব্দটির অর্থ হচ্ছে, মরু বলতে পার্বত্য প্রদেশকে বোঝাচ্ছে, আর ধন্য শব্দকে বোঝানো হচ্ছে জাঙ্গাল, অর্থাৎ এখানে পার্বত্যও আছে আবার সুন্দর সমতল ভূমিও আছে। অর্থাৎ এখানকার জঙ্গল খুব গভীর নয়, পানীয় জল প্রচুর পাওয়া যায়, আবার প্রচুর ফল, প্রচুর হাওয়া, প্রচুর হরিণ, অর্থাৎ শিকার করার অপর্যাপ্ত শিকারের পশু পাওয়া যায়, প্রচুর গাছপালা আছে, প্রচুর ফল ফলাদি পাওয়া যায়, জায়গাটা খুব নির্মল, প্রচুর হাওয়া। এরকম একটা সরস্বতী নদীর তীরভুক্ত জায়গায় হচ্ছে কাম্যক বন, যা কুরুক্ষেত্রের পশ্চিম দিকে অবস্থিত। পণ্ডিতরা অর্থাৎ বর্তমান থানেশ্বর থেকে দক্ষিণ পূর্ব বেশ 6-7 মাইল দূরে হচ্ছে এই কাম্যক বন। এইখানে কাম্যক বনে পাণ্ডবেরা এসে উপস্থিত হলেন এবং তারা বেশ আনন্দের সঙ্গে এখানে আছেন, কারণ এখানে খাদ্যেরও অভাব নেই, পানীয়েরও অভাব নেই এবং পরিবেশটিও মনোরম। এখানে আসার পরে একটা ঘটনা ঘটল। সে কি ঘটনা? কাম্যক বনে যখন পাণ্ডবেরা পৌঁছেছেন সেই সময় হস্তিনাপুরে মূল ঘটনাটি ঘটেছে। হস্তিনাপুরে যখন সেই সময় মহারাজ ধৃতরাষ্ট্র তিনি একদিন বিদুরকে ডেকে পাঠালেন তার নিজের কাছে। বললেন, বিদুর, পাণ্ডবেরা যেভাবে চলে গেছেন সেখান থেকে, তো তোমার কি মনে হয় তাদের কাছ থেকে আমার কি ক্ষতি হতে পারে? আসলে ধৃতরাষ্ট্র কিন্তু পাণ্ডবদের চলে যাওয়া, তারপরে যেসব ঘটনা, প্রজাদের যে প্রতিক্রিয়া, এসবে তিনি কিন্তু মনে মনে বেশ ভয় পেয়ে আছেন। সেই জন্য ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে বলছেন যে, কি করা যায় বলো তো? তোমাকে তো সবাই নিরপেক্ষ বলেই জানে, আর তোমার বুদ্ধিও খুব ভালো, তুমি ধীর স্থির প্রাজ্ঞ। বলো তো কি করলে পুরবাসী মানুষেরা আমাদের উপর খুব খুশি হবে আর পাণ্ডবরাও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না? বিদুর বললেন, তিনি ধৃতরাষ্ট্রের কথা শুনে ঠিক ধৃতরাষ্ট্রের মনের ভাবটি বিদুর বুঝে ফেললেন। বিদুর সবসময় ধৃতরাষ্ট্রের অল্প কথায় তার মনের ভাবটি বুঝে ফেলতেন। ধৃতরাষ্ট্র তার নিজের মনের কথাটা কিন্তু পুরোপুরি বিদুরকে বলতেন না, খানিকটা বলতেন। নিজের মনের ভাব লুকিয়ে তিনি 2-4টি কথা বিদুরকে বলতেন। আর বিদুর এতটাই বুদ্ধিমান ছিলেন, তিনি ওই ধৃতরাষ্ট্রের 2-4টি কথা শুনেই ধৃতরাষ্ট্রের মনের ভাবটা পুরোপুরি টের পেয়ে যেতেন। বিদুর বললেন, যেভাবে পাণ্ডবদেরকে সবাই ডেকে পাশা খেলায়, কপট পাশা খেলায় হারানো হয়েছে, আর যেভাবে তাদেরকে অপমান করেছে দুর্যোধন, তাতে তো আমার অন্য কোনো কিছু
অন্য কোনো রকম সংশোধনের রাস্তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, আপনি যদি সত্যিই ভালো চান তাহলে একটাই উপায় আছে মহারাজ, যেটা আপনি পাণ্ডবদেরকে ফিরিয়ে নিয়ে আসুন, তাদের সম্মান করুন আর শকুনিকে চরম অপমান করুন। আপনি যদি পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেন তাহলে দুর্যোধনের যতটুকু রাজ্য আছে সেইটুকু থাকবে, নইলে তাও থাকবে না। এবং শেষং যদি পুত্রেষু তেষাৎ, পুত্রের যতটুকু নিজস্ব রাজ্য তো আছে সেইটুকু যদি আপনি রাখতে চান তাহলে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিন। বিদুর আরও বললেন, দুর্যোধন, শকুনি, কর্ণ ভালো ব্যবহার করুক পাণ্ডবদের সঙ্গে, আর দুঃশাসন ক্ষমা চাক দ্রৌপদী আর ভীমের কাছে, তবে যদি আপনার ছেলেরা বাঁচে, নইলে কিন্তু ভীষণ বিপদ। কোনোভাবেই এই বংশের রক্ষা পাবার কোনো উপায় আমি দেখছি না। ধৃতরাষ্ট্র নিজের দোষ উপশমের জন্য সমর্থন চেয়েছেন বিদুরের কাছে, কিন্তু বিদুর কি সমাধান দিতে পারেন এই ধর্মসম্মত কথা ছাড়া? সুতরাং তিনি চাইছেন, ধৃতরাষ্ট্র চাইছেন বিদুর এমন কিছু কথা বলুক, যাতে এমন কিছু উপায় বলুক যেটা পালন করে প্রজারা খুশি হয়ে যায় আর পাণ্ডবেরাও না ক্ষতি করতে পারে। কিন্তু বিদুর যে কথা বলতে আরম্ভ করেছেন তাতে কিন্তু ধৃতরাষ্ট্র মনে মনে খুব রেগেই উঠছেন। তিনি তো এই কথা শুনতে চাননি, তিনি একটা উপায় জানতে চেয়েছেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু বিদুর মোটেও সেদিক দিয়ে গেলেন না। অথচ আসলে আর অন্য কোনো উপায় তো নেই, একমাত্র কৌরব বংশ রক্ষা করতে হলে এখন পাণ্ডবদের প্রশমিত করা, শান্ত করার, প্রসন্ন করারই ছাড়া আর কোনো উপায় নেই। অতএব বিদুর সেই ধর্মসম্মত কথাই বললেন, কিন্তু সেটা হজম হলো না, সহ্য হলো না মহারাজ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র বললেন, এসব কথা তো তুমি আগেও বলেছ, আগে যা বলছো তাই আবার আমাকে বলছো। এতে অন্তত এইটা আমি বুঝতে পারি তুমি আমার ছেলেদের ভালো হোক এটা তুমি চাও না, বরঞ্চ সবসময় তুমি পাণ্ডবদেরই ভালো চাও। এইটাই আমি ঠিকই বুঝেছি, আমার এতে কোনো ভুল নেই। হিতং তেষাং অহিতং ভামেকং এতৎ সর্বং মম নবৈতি চেত। এখানে আমরা একটা অন্য ধরনের ধৃতরাষ্ট্রকে আমরা দেখছি। আসলে অন্যায় করলে মানুষের মনে যে অনুশোচনার সৃষ্টি হয়, সেই অনুশোচনার লেশমাত্র কিন্তু আমরা ধৃতরাষ্ট্রের মধ্যে দেখছি না। বরং ধৃতরাষ্ট্র, স্নেহান্ধ্র ধৃতরাষ্ট্র বলছেন যে বিদুর, পাণ্ডবরা আমার ছেলে বটে, পুত্র বটে, কিন্তু আমার ছোট ভাই পাণ্ডুর ছেলেদেরকে আমি ছেলের মতন ভাবি, এটা ঠিকই। কিন্তু দুর্যোধন যে আমার শরীর থেকে জন্মেছে, असंशयतेमपि ममैव पुत्रा দুর্জনস্তু মম দেহাৎ প্রসূত। দুর্যোধন তো আমার শরীরের থেকে, পাণ্ডবদেরকে আমি আমার ছেলের মতন মনে করি, আমার ছোট ভাইয়ের ছেলে, তাদেরকে আমি সন্তানের মতনই মনে করি, কিন্তু এটা ভুলে যেও না দুর্যোধন আমার শরীরের অংশ হতেই যেত। তাহলে আমি কিভাবে নিজের দেহটাকে অন্যের জন্য ত্যাগ করি? দুর্যোধনের, ধৃতরাষ্ট্রের এই কথাটা খুব সাধারণ নীচ মানুষের কথার মতো। একজন নীচ মানুষ সে কখনো জ্ঞাতিদের কল্যাণ চায় না, তার ভালো চায় না। তিনি তার প্রতিবাদী হিতৈষী ছোট ভাইকে বলছেন, তুমি অন্যায় অভিসন্ধি নিয়ে আমার সঙ্গে কথা বলছো, আমি তোমাকে একটু সম্মান করি, একটু মানি, আর তুমি কিন্তু কখনোই আমাকে সমর্থন করো না, আমার ভালোই চাও না। ধৃতরাষ্ট্র শুধু এই কথাটা বলেই থামলেন না, এর আগে যত ঘটনা ঘটেছে তাতে বিদুরকে যথেচ্ছ অপমানের কথা বলেছেন দুর্যোধন, এবং সেটা তার স্বভাবজাত। কিন্তু ধৃতরাষ্ট্র কোনোদিন বিদুরকে এরকম স্পষ্ট ভাষায় অসম্মান করেননি। মনে থাকলেও, তার মনে রাগ থাকলেও তিনি কিন্তু মুখে তা প্রকাশ করেনি। আসলে ধৃতরাষ্ট্র এবার একটা যেন ইনসিকিউরিটিতে ভুগছে,
একটা অসহায়তার মধ্যে তিনি ভুগছেন, তার রাজ্যের প্রজারা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, এইটা প্রজারা যুধিষ্ঠির পাণ্ডবেরা অন্যায়ভাবে রাজ্য ত্যাগ করেছে, বনে যেতে বাধ্য হয়েছে, প্রজারা এটা মানতে পারছে না, ফলে যে প্রজা বিদ্রোহের সম্ভাবনা দেখা দিয়েছে, তার ফলে ধৃতরাষ্ট্রের মনে একটা ইনসিকিউরিটি হয়েছে। এই ইনসিকিউরিটি থেকে তিনি বিদুরের কাছে একটা উপায় মাত্র জানতে চেয়েছিলেন, যাতে প্রজাদের শান্ত করা যায় আর পাণ্ডবদের থেকে যাতে তার ছেলেদের কোনো ক্ষতি না হয়। কিন্তু বিদুর তো এমন কথা বললেন না, ফলে ভীষণ রেগে গেলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। তিনি আগে যা কখনোই মুখে উচ্চারণ করেননি বিদুরের প্রতি, সেই কথাই উচ্চারণ করে তিনি বলছেন যে তার ধৃতরাষ্ট্র তার কাণ্ড জ্ঞান সম্পূর্ণ লোপ করেই তিনি বলছেন, তুমি এই রাজবাড়িতে থাকতেও পারো, নাও থাকতে পারো। ঘরের অসতী বউকে ভালোই বলি আর মন্দই বলি, স্বামীকে ত্যাগ করতে তার বাধে না, অতএব যা ইচ্ছে তুমি করতে পারো। যথেচ্ছকং গচ্ছ বা তিষ্ঠ বা তং সুশান্ত মানহিয়া সতী স্ত্রী জাহাতি। অসতী স্ত্রীর যেমন তার স্বামীর কথা শোনে না, অন্য তুমিও সেরকম অসতী স্ত্রীর মতনই আমার সাথে ব্যবহার করছে। অর্থাৎ ধৃতরাষ্ট্র নিজেকে স্বামী হিসেবে প্রকাশ করছেন, এবং বিদুর যেহেতু কৌরবদের অন্নে প্রতিপালিত কুরু বংশের রাজসভার একজন মন্ত্রী, সুতরাং স্বামী হিসেবে ধৃতরাষ্ট্র যেন বিদুরকে যা খুশি তাই বলতে পারেন। এতদিন ধৃতরাষ্ট্র কিছু বলেননি বলে বিদুর নিজের মর্যাদায় কুরুগৃহে হস্তিনাপুরে তিনি ছিলেন। তিনি দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি কারো কথাকেই কোনো রকম পাত্তা দেননি, কারণ তিনি একমাত্র দায়বদ্ধ ধৃতরাষ্ট্রের কাছে। আজ যখন ধৃতরাষ্ট্র এই কথা বললেন, তখন বিদুরের তার সহ্য হলো না। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন হস্তিনাপুর থেকে। তিনি রওনা দিলেন পাণ্ডবদের দিকে। পাণ্ডবরা সেই সময় উপস্থিত আছেন কাম্যক বনে। কাম্যক বনে অরণ্য কুঠিরে হঠাৎ বিদুর এসে উপস্থিত হলেন। বিদুরের এই উপস্থিতি দেখে ভীষণ অবাক হয়ে উঠলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রথে করে আসছেন, তখন যুধিষ্ঠির একবার ভীমের দিকে তাকিয়ে বললেন, বিদুর এখানে আসছেন, আবার তিনি কি বলবেন কে জানে। শকুনির কথা শুনে আবার আমাদের পাশা খেলতে ডাকতে আসছেন না তো? কিংনং খাত্তা বাক্সাতি না সমেত। আমার তো ভয় হচ্ছে এবার না পাশা খেলায় আমাদের যে অস্ত্র শস্ত্রগুলো আছে সেগুলো না কেড়ে নেয় অন্যায়ভাবে, কারণ পাশা খেলায় আহ্বান করলে আমি তো না গিয়ে পারবো না, আমাকে তো যেতেই হবে। আর সেখানে যদি বিদুর আমাকে আবার পাশা খেলার আমন্ত্রণ করে নিয়ে যান ধৃতরাষ্ট্রের আমন্ত্রণে, এবং কৌরবেরা এবার যদি আমাদের অস্ত্রগুলোকে বাজি ধরে, তাহলে তো আমরা একেবারেই শেষ হয়ে যাব, আমরা বাঁচব কি করে? বিদুর অবশ্য যুধিষ্ঠিরের ভয় বা আশঙ্কাকে সম্পূর্ণ প্রতিহত করেই তিনি বললেন যে তোমরা কেমন আছো। তিনি উপস্থিত হয়েছেন, তিনি তাদের কল্যাণ কুশল জিজ্ঞেস করলেন। পাণ্ডবেরাও সসম্মানে বিদুরকে তাদের অরণ্য কুঠিরে নিয়ে এলেন। আসার পর বিদুর ধৃতরাষ্ট্রের সাথে যা যা ঘটনা ঘটেছে সবটাই তাকে বললেন, এবং তিনি বিদুর বললেন যে শ্রোত্রিয় ঘরে দুষ্টু বউকে যেমন ভালোর দিকে নেওয়া যায় না, তেমনি ধৃতরাষ্ট্রকেও আর ভালোর দিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। একজন 60 বছরের বুড়োর ওপর যেমন কুমারী যুবতীর কখনো কোনো রুচি হয় না, তেমনি আমার কথাতেও ধৃতরাষ্ট্রের রুচি হয়নি। ধ্রুবং না রোচেত ভরতর্ষ ভস্য পতি কুমার জৈব 60 বর্ষ। তাহলে এটা আমরা বুঝতে পারছি, জীবনে ভালো থাকার, নীতিবান এবং সৎ থাকার উপদেশ সবগুলোই প্রায় 60 বছরের বুড়োর মতন,
শুনতে ভালো লাগে না। কিন্তু এখানে সমস্যা হলো, ধৃতরাষ্ট্র অনভিজ্ঞ, অল্প বয়সী অনভিজ্ঞ মানুষ তো নয়, তিনি একজন রাজা। তিনি যদি ভালো কথা না শোনেন তাহলে তার রাজ্য চলে কি করে? বিদুর বুঝিয়ে দিলেন ধৃতরাষ্ট্রের করা অপমান তিনি সহ্য করতে পারেননি, তাই তিনি হস্তিনাপুর ছেড়ে পাণ্ডবদের কাছে চলে এসেছে। এসে তিনি যুধিষ্ঠিরকে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন বা তিনটি গুরুত্বপূর্ণ কথা বললেন। বিদুর তো কোনো সাধারণ মানুষ নয়, রাজনীতির বোধ তার প্রখর এবং দূরগত রাজনৈতিক সিদ্ধি তিনি প্রখর অনুমানে বুঝতে পারেন। এই মুহূর্তে তিনি যুধিষ্ঠিরকে তিনটি গুরুত্বপূর্ণ কথা বললেন, উপযুক্ত সময়ের অপেক্ষা করো, হতোদ্যম হয়েও না, নিরাশ হয়েও না, তোমার নিরাশ হবার কোনো কারণ নেই। আর শুকনো ঘাসের ওপর অল্প অল্প আগুন ধিকি ধিকি জ্বলতে থাকুক, যাতে ঠান্ডা মাথায় নির্বিঘ্ন উপায়ে তুমি রাজা হতে পারো এই পৃথিবীতে। তোমার ক্রোধটাকে জ্বালিয়ে রাখো। কেমনভাবে জ্বালাবে? না, শুকনো ঘাসের আগুন যেমন ধিকি ধিকি জ্বলতে থাকে, সেইভাবে তোমাদের ক্ষত্র তেজকে জ্বালিয়ে রাখো। এই বনবাসে যারা তোমার সহায়, তাদের সাথে একত্রে ভাগ করে নাও তোমার সম্পদ, তাতে তোমার সহায়ক মানুষরা তোমাকে সাহায্য করবে। পররাষ্ট্র নীতিতে তোমার সহায় রাজারা তোমার সঙ্গে থাকলে ঠিকই তুমি তোমার রাজ্য উদ্ধার করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি তিনি বললেন, বাজে কথা বলবে না একেবারে, এবং তোমার সহায়ক জনের সামনে কখনোই আত্মপ্রশংসা করবে না। এই তিনটি যদি গুণ তুমি মেনে চলতে পারো, তাহলে তোমার সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না। তুমি অবশ্যই তোমার রাজ্য, সম্পদ, যশ এবং শ্রী উদ্ধার করতে পারবে। বিদুর চলে আসার পর ধৃতরাষ্ট্র বুঝলেন তিনি বড্ড ভুল করে ফেলেছেন। বিদুরের মতন মানুষ চলে গেলে ধৃতরাষ্ট্র কিন্তু রাজ্য পরিচালনা করতে পারবেন না। কারণ বিদুর এর প্রজ্ঞা, বুদ্ধি এবং রাজনৈতিক বোধই ধৃতরাষ্ট্রকে বাঁচিয়ে রাখত। তার রাজ্য শাসনের প্রধান সহায়কই ছিলেন বিদুর। তিনি রাগের মাথায় যা করে ফেলেছেন সেটি তার অন্যায় হয়েছে। তিনি নিজের ভুলটি বুঝতে পেরেছেন। এই বুঝতে ফেলেই তিনি একদিন হঠাৎ সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটি কি ধৃতরাষ্ট্রের অন্তরের বেদনা সঞ্জাত, নাকি এটা তার অভিনয়? আমরা শুনব আগামী